কিছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফার্স্ট আপনি কি মীরাকে দুবাই শিফট করছে। অফিসের ফান্ড ছিল, অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। এখান থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। তোমরা তো সবাই উপদেশ দিতে জানো, কি উপদেশ দিবা বলো? এই ভাষা চিনছো কিভাবে? ফুপা দিছে। তো ফুপা দিলে কি একটা হবে নাকি? এখন কিন্তু অতিরিক্ত করতেছ। স্বামী একটা লিমিট। চুপ করো বলতেছি। এটা তো ফুপু ভুলে। তোমার একটু দিব। আমার স্বামী কেমন আছে? স্বামীর অনেক পাল্টে গেছে ভাবি, আমাদের স্বামীর আর আমাদের নাই। মুখে যা তা অবস্থা, বোন ভাই মা বাপ কেউ নাই। ছোট্ট একটা বাসায় আমার নবাব অনেক কষ্টে থাকে। আসসালামু আলাইকুম সবাই, আমি মেহজাবিন চৌধুরী। আজকের ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই, এটা আমাদের গল্প নাটকটা আপনাদের কেমন লাগে সত্যি করে বলবেন কিন্তু। আমার কাছে এই নাটকটা দিন দিন আরও বেশি প্রিয় হয়ে যাচ্ছে, কারণ এখানে শুধু গল্প না, আমাদের নিজেদের জীবনটাই দেখানো হয়। আর একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, এমনকি গ্রামের নাম হলেও লিখবেন। আমি সত্যি খুব ভালোবাসি দেখতে আমাদের এই ছোট্ট পরিবারটা কত জায়গায় ছড়িয়ে আছে। চলুন এখন চলে যাই আজকের এপিসোড ৩৫-এর গল্পে। আজকের পর্বটা ছিল চুপচাপ আগুনের মতো, বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু পড়ছে। শুরু থেকেই একটা অদ্ভুত টেনশন কাজ করছিল, মনে হচ্ছিল কেউ কিছু লুকাচ্ছে, কেউ কিছু বুঝে ফেলছে কিন্তু সরাসরি কিছু বলছে না। এই নাটকের সবচেয়ে বড় শক্তি কি জানেন? ডায়লগ না, চাহনি। আজকে কয়েকটা দৃশ্যে শুধু চোখের ভাষায় এত কথা বলা হয়েছে যেটা অনেক বড় বড় সংলাপেও হয় না। ফাহাদের আচরণ আজ আবারও প্রশ্নের জন্ম দিয়েছে। সে কি সত্যিই সবকিছু সামলাতে পারছে, নাকি সে নিজের অজান্তেই পরিস্থিতি আরও জটিল করে ফেলছে? অফিসের ব্যাপারগুলো এখন আর শুধু অফিসে সীমাবদ্ধ নেই, ব্যক্তিগত সম্পর্কের ভেতরেও তার প্রভাব পড়ছে। আর ওদিকে মেহেরিন, তার ভেতরের কষ্টটা আজ খুব স্পষ্ট ছিল। সে সরাসরি কিছু বলে না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দেয়। একটা দৃশ্যে যখন সে চুপচাপ বসেছিল, মনে হচ্ছিল সে আসলে অনেক কথা বলতে চায়, কিন্তু সঠিক সময় খুঁজে পাচ্ছে না। আমাদের সমাজে একটা বড় সমস্যা কি জানেন? আমরা ধরে নিই, জিজ্ঞেস করি না, কিন্তু ধরে নিই। আজকের এপিসোডে এই ভুল বোঝাবুঝির বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একজন ভাবছে অন্যজন তাকে অবহেলা করছে, আরেকজন ভাবছে তাকে বিশ্বাস করা হচ্ছে না। বিশ্বাস একবার নড়বড়ে হলে সম্পর্ক ঠিক রাখতে অনেক শক্তি লাগে। আজকের পর্বে পারিবারিক আলোচনার দৃশ্যগুলো আমার কাছে খুব বাস্তব লেগেছে। কথার মাঝে খোঁচা, হালকা ব্যঙ্গ, পুরনো বিষয় টেনে আনা, এসব তো আমাদের আশেপাশেই হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, কেউ সরাসরি সমস্যার সমাধান করতে চায় না, সবাই অপেক্ষা করে অন্যজন আগে এগিয়ে আসুক। আর এভাবেই দূরত্ব বাড়ে। ফাহাদের পরিবারের সাইরাদের বাসায় যাওয়ার সিদ্ধান্তটা হয়তো গল্পে নতুন মোড় আনবে, কারণ যখন দুই পরিবার মুখোমুখি হয় তখন পুরনো সব বিষয় সামনে চলে আসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী এপিসোডগুলোতে বড় একটা বিস্ফোরণ হতে পারে। আজকে একটা ছোট দৃশ্য ছিল, কিন্তু খুব গভীর। যখন একজন বলল মানুষকে টাকা দিয়ে বিচার করা ঠিক না। সত্যি তো, বড়লোক বা মধ্যবিত্ত এসব দিয়ে মানুষের চরিত্র মাপা যায় না। সম্পর্ক টিকে থাকে সম্মান আর বোঝাপড়ায়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল, হিংসা, অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া। আমরা অনেক সময় বাইরে থেকে কারো জীবন দেখে ভাবি সে অনেক সুখে আছে, কিন্তু তার ভেতরের লড়াইটা দেখি না। আজকের এপিসোডে এই বিষয়টা ইঙ্গিতে দেখানো হয়েছে। এখন একটু বাস্তবের কথা বলি। এই নাটকটা কেন আমাদের এত টানে জানেন? কারণ আমরা নিজেদের খুঁজে পাই। স্বামী স্ত্রীর ছোট ছোট অভিমান, পরিবারের চাপ, সমাজের চোখ, সবকিছু এত বাস্তবভাবে দেখানো হয় যে মনে হয় এটা নাটক না, আমাদের পাশের বাসার গল্প। আজকের এপিসোডে আমার কাছে সবচেয়ে ইমোশনাল মুহূর্ত ছিল সেই নীরব দৃশ্যটা, যেখানে কথা কম, অনুভূতি বেশি। ওই কয়েক সেকেন্ডে পুরো পর্বের মুড সেট করে দিয়েছে। তবে একটা কথা বলবো, গল্প এখন এমন জায়গায় এসেছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি করতে পারে। তাই আমি খুব কৌতূহলী লেখক পরের পর্বে কিভাবে পরিস্থিতি সামলান। আপনারা কি মনে করেন, ফাহাদ কি সত্যিই ভুল করছে, নাকি সে পরিস্থিতির শিকার? আর মেহেরিন কি তার মনের কথা খুলে বলবে? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সব পড়ি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাদের অনেক সাহস দেয় সামনে এগিয়ে যাওয়ার। শেষে আবারও বলছি, আপনারা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন সেটা লিখে জানাবেন। আমি পরের ভিডিওতে কয়েকটা জায়গার নাম পড়ে শোনাতে চাই। আজ এতটুকুই। আমি মেহজাবিন চৌধুরী। আবার দেখা হবে পরের এপিসোড ৩৬-এর রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও সেই শিক্ষকের ড্রাইভারকে নিয়ে। নামটা থাক, সে নাম না জানা থাকাই ভালো।
শুধু তাকে অচেনা বলেই ডাকুন। আমার জীবনের গতিপথ পাল্টে গেল যেদিন অচেনা আমার গাড়ি নিয়ে আমাদের বাড়িতে এলো। বাবা তার এক পরিচিতের মাধ্যমে তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। প্রথম দেখায় অচেনার চোখে তেমন কিছু বুঝিনি, সাধারণ মানুষ যেমন আর 5টা ড্রাইভার হয়। কিন্তু দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রতিবার যখনই সে আসত, আমার বুকের ভেতরটা কেমন যেন করত। তার দৃষ্টি, তার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই কেমন একটা নিজস্বতা ছিল। সে কথা বলতো কম, কিন্তু তার নীরবতাতেই যেন অনেক কথা লুকিয়ে থাকত। একদিন বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আমিকেই অচেনার সাথে যোগাযোগ করতে হল। সেই প্রথমবার আমরা দুজনে কিছুক্ষণ কথা বলেছিলাম। সে জানতে চেয়েছিল বাবার খবর। তার গলার স্বর কেমন নিচু, কিন্তু তাতে একটা আন্তরিকতা ছিল। মনে হল সে সত্যিই বাবার জন্য চিন্তিত। সেই সামান্য কথাতেই আমার মনে তার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল। এরপর থেকেই কেমন যেন একটা টানাপোড়েন শুরু হল। যখনই অচেনা আমাদের বাড়িতে আসত, আমি যেন কোনো অজুহাতে বাইরে চলে আসতাম। বারান্দায় দাঁড়িয়ে থাকতাম বা পাশের দোকানে কিছু কিনতে যেতাম, শুধু একবার তার দিকে তাকানোর জন্য। আর সেও যখনই আসত, আমার বাড়ির সামনে গাড়ি থামিয়ে একটু অপেক্ষা করত, যেন আমার দেখা না পেলে তার গাড়ি এগোবে না। এই নীরব প্রতিযোগিতা, এই ইশারার ভাষা আমাদের দুজনকে এক অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। বাবা গেছেন গ্রামের বাড়ি, মা গেছেন বাপের বাড়ি, আমি একা। এমন সময় অচেনা এলো, গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। সে গাড়ি থেকে নামল। কেমন যেন একটু নার্ভাস লাগছিল তাকে। আমিও। কিছু লাগবে? আমি প্রশ্ন করলাম। না, এমনি, সে একটু ইতস্তত করে বলল। ভাবলাম যদি কিছু আপনার সাথে কথা বলি। সেই কিছু শব্দটা আমার মনে কেমন একটা দোলা দিয়ে গেল। আমরা বারান্দায় বসলাম, দুজনে, এত কাছাকাছি অথচ যেন অনেক দূরে। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে কেমন এক গভীর ভাষা, যা আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম। আপনি সবসময় এরকম চুপচাপ থাকেন কেন? আমি সাহস করে জিজ্ঞেস করলাম। সে একটু হাসল। সেই প্রথম তার হাসি মুখ দেখলাম। কথা বলার সুযোগ হয় না, সে বলল। আর কিছু কথা এমনি বলা যায় না। কোন কথা? আমার বুকের থুকপুকানি বেড়ে গেল। সে আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টি যেন কোনো গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছে। কিছু অনুভূতি, যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সেই মুহূর্তে আমাদের চারপাশটা যেন থমকে গেল। বাইরের পৃথিবীর কোলাহল, আমাদের পাড়ার মানুষের ফিসফাস, সব যেন দূরে সরে গেল। শুধু রইল দুটো মন, দুটো থুকপুকানি। তার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল। আমি তার চোখে নিজেকে দেখতে পাচ্ছিলাম। এক অন্য আমি, যে এই সাধারণ জীবনে অভ্যস্ত নয়, যে চায় এক অন্য আকাশ, এক অন্য বাতাস। আপনি কি বলতে চান? আমার গলার স্বর কাঁপছিল। সে আমার খুব কাছে চলে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে লাগছিল। আমি বলতে চাই যে... তার কথা আটকে গেল। তার হাতটা বাড়িয়ে আমার হাতটা স্পর্শ করল। সেই স্পর্শ যেন বিদ্যুতের মতো আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি জমে গেলাম, ভয়ে, উত্তেজনায়, এক অন্য অনুভূতির রোমাঞ্চে। আপনার প্রতি... সে আবার চেষ্টা করল। আমার এক অন্য টান, অন্য টান। আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ। সে বলল, এমন টান যা স্বাভাবিক নয়, যা সমাজ মানে না। আমি তখনও তার হাতের মধ্যে আমার হাতটা দিয়ে রেখেছি। তার হাতের স্পর্শে যেন এক অচেনা শক্তি। আমার মনে তখন ঝড় বইছে, একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আকর্ষণ। এই সম্পর্ক, এ তো সম্ভব নয়। সে একজন শিক্ষক মশাইয়ের ড্রাইভার, আমি এক রাজনৈতিক নেতার ড্রাইভারের মেয়ে। আমাদের মধ্যে আকাশ পাতাল তফাত। আমাদের পরিবার, আমাদের সমাজ, কেউ এটা মেনে নেবে না। কিন্তু আমার গলা শুকিয়ে কাঠ। এটা ঠিক নয়, ঠিক বেঠিক
সে মৃদু হাসল। ভালোবাসার কোনো নিয়ম থাকে না, থাকে না কোনো বাধা, থাকে শুধু শুধু কি? আমি প্রায় চিৎকার করে উঠলাম। শুধু একে অপরের জন্য। সে আমার চোখের দিকে তাকিয়ে রইল, তার চোখে সেই তীব্র আকুলতা, শুধু এক গভীর অমোঘ টান। সে আমার মুখের দিকে ঝুঁকে এলো, আমার ঠোঁটের কাছে তার ঠোঁট। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সমস্ত শরীর তখন কাঁপছে, ভয়ে, উত্তেজনায়, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষায়। আমি যেন তলিয়ে যাচ্ছি এক অতল সমুদ্রে, যেখানে শুধু এই অচেনা মানুষটি আর আমি। তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করলো, এক আলতো স্পর্শ, যা যেন এক অনন্ত যুগের সূচনা। আমি সেই স্পর্শে সাড়া দিলাম। আমার সমস্ত দ্বিধা, আমার সমস্ত ভয় সব মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। শুধু রইল এই নিষিদ্ধ প্রেম, এই গোপন অভিসার। তার হাত আমার কোমর জড়িয়ে ধরল, আমি আমার দুহাত তার গলায় রাখলাম। একে অপরের উষ্ণতায় আমরা হারিয়ে গেলাম। সময় যেন সেখানে থেমে গেছে, শুধু দুজনের হৃদয়ের স্পন্দন আর একে অপরের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। আমরা চমকে উঠলাম। কে এত দুপুরে? কে আসতে পারে? অচেনা আমার থেকে সরে দাঁড়ালো। আমাদের দুজনের মুখেই একরাশ আতঙ্ক। কে আসবে? এই অবস্থায় আমাদের দেখে ফেললে কি হবে? সেই ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আমি দ্রুত সোজা হয়ে বসলাম। আমার হাত তখনও তার হাতে। ভয়ে আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার কড়া নাড়ার শব্দ, এবার একটু জোরে। কে? আমি জিজ্ঞেস করলাম। আমার গলার স্বর কাঁপছে। আমি। বাইরে থেকে একটা পরিচিত গলার আওয়াজ ভেসে এলো। তোমার বাবা। ফিরতে একটু দেরি হবে, তাই ভাবলাম একটু হেঁটে আসি। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। বাবা! এই অবস্থায় বাবা যদি আমাদের দেখে ফেলেন? অচেনা সেখানে দাঁড়িয়ে আমার হাত ধরে, এ যে মহা বিপদ। অচেনা আমার দিকে তাকালো, তার চোখেও সেই ভয়, কিন্তু তার সাথে এক অন্য সংকল্প। জলদি! সে